তার জন্য পার্টিসিপেন্টের লিস্ট আমাকে তৈরি করতে হবে। তবে এটার চেয়েও তোমার ব্যাপারটা আমার কাছে বেশি জরুরি। এখন বলো কি বলতে চাও। আভাস মনে মনে বেশ উসখুস করছে। যতই হোক সে ওই ভার্সিটিতে পড়াশোনা করেছে। আরাফা হাসান তার একজন টিচার। এখন ওনার কাছে একজন মেয়ে সম্পর্কে জানতে চাওয়াটা নিতান্তই লজ্জাজনক ব্যাপার। কিন্তু এটা ছাড়া আর কোনো উপায়ও নেই। আভাস ইতস্ততভাবে বলে উঠল। স্যার, আই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট এ স্টুডেন্ট। আরাফা হাসান যে প্রচুর অবাক হয়েছেন তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তিনি স্বাভাবিক ভঙ্গিতে মুখে ভাব গাম্ভীর্য ফুটিয়ে তুলে বললেন। আমি যে কোনো স্টুডেন্ট সম্পর্কে তোমায় জানাতে পারি, শুধু একজনকে ছাড়া। আভাস ভ্রুকুটি কুঁচকে বলল। সে একজনটা কে স্যার? অদ্রিতা। পুরো নাম অদ্রিতা রূপায়াত। আভাস বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বলল। কিন্তু কেন? আমি যে ওর ব্যাপারে জানতে চাই। আরাফা হাসান একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন। আই এম এক্সট্রিমলি সরি আভাস। আমি চাইলেও কাউকে অদ্রিতার ব্যাপারে কিছু বলতে পারি না, আমি ওয়াদাবদ্ধ। অদ্রিতা সম্পর্কে জানার ভূতটা আভাসের মাথায় আরো বেশি করে জেঁকে বসেছে। ও কেন স্যারকে ওয়াদা করিয়েছে? একদিকে স্যার কিছু বলছে না, অন্যদিকে আর কোনো উপায়ও খুঁজে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ থম মেরে বসে থাকার পর আভাস আরাফা হাসানের দিকে তাকিয়ে আকুলতার স্বরে বলল। আপনাকে কিছু বলতে হবে না আমায় স্যার, জাস্ট একটা ছোট্ট হেল্প করতে হবে, প্লিজ না করবেন না। আরাফা হাসান সম্মতি জানিয়ে বললেন। তোমাকে আর তন্ময়কে আমি কখনো আলাদা চোখে দেখিনি, সেটা তুমি নিশ্চয়ই জানো। যদি আমার দ্বারা সম্ভব হয় তবে অবশ্যই করব। আভাস ওনাকে কি কি করতে হবে সব বুঝিয়ে বলল। সবকিছু শুনে আরাফা হাসান বললেন। ঠিক আছে, আমি ম্যানেজ করে দেব, কিন্তু তুমি এসব কেন করতে চাচ্ছ? আভাস চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। বলবো স্যার, সময় আসলে সব জানতে পারবেন। খালামণি, আভাস কি বললো? ও রাজি হয়েছে বিয়েতে, তাই না? নাতাশার এক্সাইটমেন্ট ফুস করে দেওয়ার জন্য আরিহা খান বিরক্ত হয়ে বললেন। কোনো কাজ হয়নি। আভাস বলেছে ওনাকে মরে গেলেও বিয়ে করতে পারবে না। নাতাশার মুখ থেকে হাসি উড়ে গেল। এখন কি করবে তাহলে খালামণি? জানি না কি করব। আভাস এখন ওই থার্ড ক্লাস মেয়েটাকে নিয়ে পড়ে আছে। মেয়েটা মরে গেল, তাও আমার ছেলেটার মাথা থেকে ওর ভূত নামলো না। এক কাজ করো, ওকে রাজশাহী থেকে এখানে আনার ব্যবস্থা করো। আসবে না, আমার ছেলে আমি চিনি। এক সপ্তাহ হয়নি ও গেছে, এখনই আসবে না। তুই এক কাজ কর। কি? আভাসের সাথে তোকে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। ওর মন মতো করে নিজেকে গড়ে তোল, ওর মনে জায়গা করে নে। নাতাশা কিছুক্ষণ আরিহা খানের দিকে তাকিয়ে থেকে ওনার কথার অর্থ বোঝার চেষ্টা করলো। তন্ময় আর আরাফা হাসান ডাইনিং টেবিলে বসে বসে ডিনার করছে। তানিয়া হাসান তাদের খাবার সার্ভ করছেন আর এটা সেটা বলছেন। হঠাৎ করে তন্ময়ের ঘর থেকে ওর ফোন বাজার শব্দ আসতে লাগলো। ফোনের রিংটোন শুনেই তন্ময়ের নাক মুখ কুঁচকে এলো। বিরক্তি নিয়ে খাবার চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর মনে মনে স্নেহার 14 গোষ্ঠী উদ্ধার করছে। তন্ময়, তোমার ফোন বাজছে, এনে দিব? তন্ময় হকচকে গিয়ে বলল। না না, আনতে হবে না মা, আমি খাওয়া শেষে কথা বলে নেব। তানিয়া হাসান আর কথা বাড়ালেন না। আর আরাফ একদম চুপচাপ খাবার খাচ্ছেন। এদিকে তন্ময়ের ফোন ফ্রিকোয়েন্টলি বেজেই চলেছে আর তন্ময় যত তাড়াতাড়ি সম্ভব খাবার শেষ করার চেষ্টা করছে। আরাফা হাসান থমথমে গলায় বলে উঠলেন। হয়তো কোনো ইম্পর্ট্যান্ট কল এসেছে। আই থিঙ্ক ইউ শুড পিক আপ দ্য ফোন ফার্স্ট। না বাবা, তেমন আর্জেন্ট কল আসার কথা নয়, আর আমার খাওয়াও শেষ প্রায়। তন্ময় দ্রুত খাবার ফিনিশ করে নিজের রুমে গিয়ে ফোন নিয়ে দেখলো স্নেহার নাম্বার থেকে 7টা মিসড কল এসেছে। তন্ময় কল ব্যাক করতেই একটা রিং হওয়ার সাথে সাথে স্নেহা রিসিভ করলো। তন্ময় চোয়াল শক্ত করে বলল। থাপ্পড় চিনো? তোমাকে সামনে পেলে যে এখন আমি কি করতাম, ইউ ক্যান নেভার ইমাজিন ইডিয়েট। স্নেহা কাচমচু হয়ে বলল। স্যার, এত রেগে যাচ্ছেন কেন? আমি তো... জাস্ট শাট আপ। এতবার কেউ কাউকে কল দেয়? আমি নিশ্চয়ই ব্যস্ত আছি বলেই তোমার কল রিসিভ করছি না। এটা কি তোমার বোঝা উচিত ছিল না? আমি এই সময় ডিনার করি আর বাবা মাও সাথে থাকে, তাদের সামনে কিভাবে আমি তোমার সাথে কথা বলবো? কিভাবে আবার বলবেন? ওনারা তো নিজেরাই আমার আর আপনার... বলেই জিহবায় কামড় দিল। ইস, কি থেকে কি বলেছিল ভাবতেই লজ্জায় লাল নীল হতে লাগলো স্নেহা। এদিকে তন্ময় স্নেহার কথা শুনে মনে মনে হাসছে। কি যেন বলছিলে? তোমার আর আমার কি? স্নেহা আমতা আমতা করে বলল। কিছু না, কিছু না। তন্ময় বিরক্ত হয়ে বলল। আচ্ছা, তুমি কতটুকু জানো আমার আর তোমার সম্পর্ক নিয়ে? আপনি আমার শিক্ষক আর আমি আপনার ছাত্রী। তন্ময় রেগে দাঁতে দাঁত চেপে বলল। স্টুপিড। বলেই খট করে ফোন কেটে দিল। সেই কবে থেকে ওর সাথে বিয়ে ঠিক হয়ে রয়েছে আর এই মেয়ে কিনা বলছে শিক্ষক ছাত্রীর সম্পর্ক। ভাবতে ভাবতে আবার স্নেহার কল চলে এসেছে। এখন না ধরে উপায় নেই, নয়তো কলের উপর কল দিতে থাকবে। রিসিভ করতেই স্নেহা বলে উঠল। আপনি ফোন কেটে দিলেন কেন? আমার কথা এখনো শেষ হয়নি। তা নয়তো কি করব? তুমি নিজের বাগদত্তাকে বলছো তোমার শুধু টিচার হই আমি। ইজেন্ট ইট এ রিডিকুলাস ম্যাটার? শোনেন, আমি জানি আপনি অনেক হ্যান্ডসাম বলে আপনার ভাব বেশি, তবে ভুলে যাবেন না আমার ভাই আপনার থেকে বেশি হ্যান্ডসাম। তন্ময় বিড়বিড় করে বলল। সব দোষ তো আভাসের। ওর সাথে বন্ধুত্ব হওয়ার সুবাদেই তোমায় দেখেছিলাম, আর সেজন্য আজ আফসোস। স্নেহা শুনতে না পেয়ে বলল। কি বললেন? শুনতে পাইনি। বললাম যে তুমি কথা অন্যদিকে টানছো কেন? আমি জানি আভাস অনেক হ্যান্ডসাম, সেটা তোমাকে বলতে হবে না। আমার ফ্রেন্ড কেমন তা আমার জানা আছে।
আর তোমাকে তো আমি কাল দেখে নিচ্ছি। ক্লাসে মাথায় হাত দিয়ে বসে আছে শ্রুতি। কিছুক্ষণ আগে কয়েকজন সিনিয়র স্টুডেন্ট এসে নবীনবরণ অনুষ্ঠানে কারা কারা পারফর্ম করবে তাদের নাম জানিয়ে গেছে। এই লিস্টে গানের পারফর্মারদের মধ্যে শ্রুতির নামও আছে। শ্রুতির মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, এটা ভেবেই যে তার নামটা কে দিল। তার চেয়েও বড় কথা হলো শ্রুতি কখনো ভার্সিটির কোনো প্রোগ্রামে আসে না, আর গান গাওয়া তো দূরে থাক। আর এবারে আসার তো প্রশ্নই আসে না, কারণ এবার আভাস থাকবে। শ্রুতি নিজের ভাবনা চিন্তাকে সাইডে রেখে ব্যাগ হাতে নিয়ে আরাফা হাসানের রুমে চলে গেল। আজ যে আর ক্লাস হবে না সেটা শ্রুতি বুঝতেই পারছে, তাই আর এখানে বসে থেকে লাভ নেই। শ্রুতি দরজার সামনে দাঁড়িয়ে নক করে বলল, স্যার মে আই কাম ইন? আরাফা হাসান শ্রুতিকে দেখে হাসি মুখে বললেন, আরে আদ্রিতা, এসো এসো, বসো। আমি আগেই জানতাম তুমি আসবে। শ্রুতি বসতে বসতে বলল, স্যার জানতেন মানে? জানতাম। এখন বলো, কি গান সিলেক্ট করলে? শ্রুতি অবাক হয়ে বলল, স্যার আপনি আমাকে কথা বলছেন? আপনি তো আমার ব্যাপারে সবটা জানেন, তারপর আমাকে গান গাইতে বলছেন? হ্যাঁ, গান গাইতে কি সমস্যা? গান গাইলে কেউ তোমার ফেস দেখতে চাইবে না। আর আমি জানি যে তোমার গানের গলা অনেক ভালো। নিজের ট্যালেন্টগুলোকে আর লুকিয়ে রেখো না, কোনো সমস্যা হলে তো আমি আছি। কিন্তু স্যার আমি গান গাইলে সবার কাছে আমি পরিচিতি পেয়ে যাব, আর আমি চাই না এত ফেমাস হতে। নিজের মুখটাকে আড়ালে রেখেও ফেমাস হওয়া যায়। আমি বুঝতে পারছি যে এখনো সময় আসেনি তোমার চেহারাটা কাউকে দেখানোর। আর তোমার চেহারা কেউ দেখতেও চাইবে না, কারণ তুমি আড়ালে থেকে এই গান গাইবে। শুধু তোমার নামটা শুনবে সবাই, কিন্তু কেউ তোমায় দেখবে না। শ্রুতি আর বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। মূল কারণ যে আভাস, সেটা তো স্যারকে বলা যাবে না। অন্য কোনো বাহানাও খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ চুপ থেকে হুট করে প্রশ্ন করলো, স্যার সব টিচাররাই কি প্রোগ্রামের সময় থাকবে? সবাই থাকবে, শুধু আভাস থাকতে পারবে না। শ্রুতি অবাক হয়ে বলল, কেন? আভাস এসব হট্টগোল পছন্দ করে না। এখনো পর্যন্ত কোনো ইভেন্টে আমি ওকে আনতে পারিনি। এবার তো আমাকে আগেই জানিয়ে দিয়েছে যে ও এসবে থাকতে পারবে না। শ্রুতি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ওহ বুঝলাম, স্যার আজ তাহলে আমি আসি। আচ্ছা, তবে কাল ঠিক সময়ে চলে এসো। তোমার পারফরমেন্সের সময় সন্ধ্যায় রেখেছি, এতে তোমার সুবিধা হবে আশা করি। শ্রুতি মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। বেরিয়ে দেখলো আভাস আর তন্ময় একসাথে এদিকেই আসছে। আভাসকে দেখে শ্রুতি এক দৌড়ে উল্টো দিকে সিঁড়ি দিয়ে 3 তলা থেকে নিচতলায় চলে গেল। এদিকে তন্ময় সে কখন থেকে আশেপাশে তাকাচ্ছে আর মনে মনে স্নেহাকে খুঁজছে। আভাস সেটা লক্ষ্য করে বলল, স্নেহা আজকে আসেনি, আজ ক্লাস হবে না ভেবে। তন্ময় থতমত খেয়ে বলল, স্নেহা আসেনি তো আমার কি? তুই ওর কথা আমায় বলছিস কেন? বুঝি, আমি সব বুঝি। তোমার চোখ দুটো যে তৃষ্ণার্ত চাতক পাখির মতো তার প্রেয়সীকে খুঁজছে, সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। তবে তিক্ত হলেও সত্য যে সেটা আমারই বোন। তন্ময় ভ্রু কুঁচকে বলল, তোর বোন যে একটা বদের হাড্ডি, সেটাকে দেখবে শুনি। আমাকে তো বিয়ের আগেই একদণ্ড শান্তি দেয় না, বিয়ের পর যে কি করবে গড নোজ ওয়েল। আভাস ডোন্ট কেয়ার মুড নিয়ে বলল, ওকে, তো আমার বোনকে তোর বিয়ে করা লাগবে না, আমি অন্য ছেলে দেখছি। তন্ময় দাঁতে দাঁত চেপে বলল, আর আমি কোথাকার, শুধু ভার্সিটিতে আছি বলে কিছু বলতে পারছি না। আশেপাশে স্টুডেন্টরা কি বলবে এটা ভেবে, নয়তো একটা কিল ঘুষিও মাটিতে পড়তো না। ও তাই বলেই হাসতে লাগলো আভাস। বাসায় পৌঁছে সোজা নিজের ঘরে চলে গেল শ্রুতি। শায়লা রুবায়েত শ্রুতির পেছন পেছন গিয়ে জিজ্ঞেস করলেন, আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে? মনে তো হয় না একটা ক্লাসও করেছিস। শ্রুতি বিরক্ত হয়ে বলল, উফ মা, এদিকে আমার টেনশনে মাথা ফেটে যাচ্ছে, আর তুমি ক্লাস নিয়ে পড়ে আছো? কেন, কি হয়েছে আবার? শ্রুতি ওর মাকে সবকিছু খুলে বলল। শায়লা রুবায়েত স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, ভালোই তো হয়েছে, তোকে তো কেউ দেখছে না, আর আভাসও আসবে না, সমস্যা কোথায়? আমি শুধু স্যারের কথা ভেবে রাজি হয়েছি। আরাফ স্যার আমার জন্য অনেক কিছু করেছেন, ওনার জন্য আমি পড়াশোনা এখনো কন্টিনিউ করতে পারছি, তাই ভাবলাম এটুকু তো করাই যায়। পরের দিন বিকেলে একটা ব্লু কালার গাউন পরে ক্যাম্পাসে এলো শ্রুতি। মুখে সেই নিকাব বাঁধা, গোল্ডেন কালারের হিজাব আর পা পর্যন্ত লম্বা গাউনে অনেকটা আলাদা লাগছে আজ তাকে। শ্রুতি স্টেজের সামনে একটা চেয়ারে বসে আশেপাশে তাকিয়ে আভাসকে খুঁজতে লাগলো। সামনে সব টিচাররা আলাদাভাবে বসেছেন, কিন্তু সেখানে কোথাও আভাসকে দেখা যাচ্ছে না। শ্রুতি মনে মনে ভাবলো আভাস হয়তো সত্যিই আসেনি। সন্ধ্যার পরপরই শ্রুতির পারফরমেন্সের পালা। অদ্রিতা রুবায়েতের নাম অ্যানাউন্স হতেই শ্রুতি স্টেজের পেছনের দিকে গিয়ে দাঁড়ালো। আরাফা হাসান শ্রুতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অল দ্য বেস্ট মাই ডিয়ার। একদম ভয় পাবে না, আমি এখানেই আছি। শ্রুতি মলিন হেসে মাথা নাড়িয়ে স্টেজে উঠতে লাগলো। সাথেই স্টেজের আলো নিভে গেল। শ্রুতি হারমোনিয়ামের সামনে গিয়ে বসতেই স্টেজ পার্টি স্মোক দিয়ে ধোঁয়াশা করে দেয়া হলো, আর বিভিন্ন কালারের লাইট জ্বলে উঠলো। শ্রুতি স্পিকারটা মুখের সামনে রেখে গাইতে লাগলো, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। শ্রুতির গানের কণ্ঠ শুনে কেউ একজনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চোখ দুটো বন্ধ করতেই অক্ষি কোটর থেকে মোটা দুটো অশ্রুবিন্দু বের হয়ে গাল ছুঁয়ে গড়িয়ে পড়ল। একটুকু ছোঁয়া লাগে,
একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। শ্রুতি চোখ বন্ধ করতে ভেসে ওঠে একটা ছেলে একটা মেয়ের পেছনে চুপিসারে এসে দাঁড়িয়ে দুই হাত দিয়ে চোখ ঢেকে দিল। মেয়েটা ছেলেটার হাতের উপর হাত রেখে বলল, ধলা বিড়াল। ছেলেটা মেয়েটার চোখ ছেড়ে দিয়ে মুখ ফুলিয়ে তার পাশে গিয়ে বসলো। মেয়েটা ছেলেটার গাল টেনে দিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। শ্রুতিও হেসে চোখের পানি মুছে গাইতে লাগলো। উপস্থিত সবাই মুগ্ধ হয়ে শ্রুতির গান শুনছে। এত সুন্দর কণ্ঠ শুনে সবারই তাকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু সামনে থেকে শুধু হারমোনিয়ামটাই একটু একটু দেখা যাচ্ছে। কিন্তু হারমোনিয়ামের পেছনে বসা মানুষটিকে একদমই দেখা যাচ্ছে না ধোঁয়ার কারণে। শ্রুতি গানের পরবর্তী অংশ শুরু করতে যাবে, এমন সময় হঠাৎ কোনো পুরুষালী কণ্ঠ গেয়ে উঠল, যেটুকু সময় আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। শ্রুতি চোখ বড় বড় করে আশেপাশে তাকালো। শ্রুতির আর বোঝার বাকি নেই যে এটা কার গলা। ভীত দৃষ্টিতে চারপাশে তাকাচ্ছে আর ঢোকের পর ঢোক গিলছে সে। হঠাৎ নিজের হাতের উপর কারো উষ্ণ স্পর্শ পেয়ে কেঁপে উঠে হাতের দিকে তাকাতে দেখলো কেউ ওর পেছনে দাঁড়িয়ে দুহাত দিয়ে হারমোনিয়াম বাজাচ্ছে। শ্রুতি পেছনে ফিরে তাকিয়ে আভাসকে দেখে ওর হার্টবিট বেড়ে গেছে। গান শেষ হতেই আশেপাশে সবার করতালি প্রতিধ্বনিত হতে থাকে চারপাশে। এদিকে শ্রুতিকে কিছু বলার বা করার সুযোগ না দিয়ে আভাস ওর হাত শক্ত করে ধরে টেনে নিয়ে বেরিয়ে গেল। শ্রুতি বারবার নিজের হাত ছাড়িয়ে নিতে চাইছে, কিন্তু আভাস ওর হাত আঠার মতো ধরে রেখেছে। আরাফ হাসানের সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় তিনিও দেখলেন, কিন্তু কিছু বললেন না। তিনি বুঝতে পারছেন যে আভাস আর শ্রুতির মাঝে কোনো কানেকশন আছে। এদিকে তন্ময় স্নেহাকে একটা দেয়ালের সাথে চেপে ধরে আছে। এখানে মানুষজনের আনাগোনা কম, তাই কেউ দেখতেও পারছে না। তোমাকে আজ এত সেজেগুজে আসতে বলেছে কে? এটা ভার্সিটি, কোনো বিয়ে বাড়ি না যে তোমার নাচ দেখবে কেউ। তন্ময় চিবিয়ে চিবিয়ে কথা বলা শুনে স্নেহা বিরক্ত হয়ে বলল, আপনি জানেন আমার নাচ দেখার জন্য সবাই ওয়েট করে আছে। আমি তো আজকে মেরে সাইয়া সুপারস্টার গানে নাচ দেওয়ার জন্য এসেছি। তন্ময় চোখ বড় বড় করে বলল। হোয়াট? স্নেহা তন্ময় রিয়াকশন দেখে কতক্ষণ নিজের হাসি চেপে রাখলো, তারপর আর না পেরে হো হো করে হেসে দিল। স্নেহার হাসি দেখে তন্ময় বুঝতে পারলো যে ও এতক্ষণ মজা করেছে। তন্ময় স্নেহার ওড়না নিজের হাতে বেঁধে বলল, যতক্ষণ এখানে থাকবে আমার সাথেই থাকবে, এটাই তোমার শাস্তি। স্নেহা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি আমার ফ্রেন্ডসদের কাছে যাব, আমাকে ছেড়ে দিন। নেভার, নো অ্যাপ্লিকেশন উইল বি গ্রান্টেড। আমার সাথেই থাকবে তুমি। স্নেহা আরো কিছু বলতে যাবে, এমন সময় দেখলো আভাস একটা মেয়েকে টেনে নিয়ে তাদের পাশ দিয়ে কোথায় যেন যাচ্ছে। স্নেহা ভাইয়া ভাইয়া বলে ডাকলেও শুনছে না। তন্ময় স্নেহার সাথে সাথে ডাকলো, কিন্তু আভাস কোনো রেসপন্স না করে গেট দিয়ে বেরিয়ে গেছে।